ফেলুরে, আজ কেন স্যার আসতে দেরি হচ্ছে না? দেখ, হয়তো স্যারের পায়খানা করেছে, ওই জন্য স্যার আসতে পারে নাই। এই সবাই সাবধান, স্যার আসছে। স্যার গুড মর্নিং স্যার। আমার টাইম নষ্ট করিস না, তাড়াতাড়ি পড়া শুরু কর। ওরে ফেলু, এই কি রাগি স্যার রে। ভেতরে আসতে পারি স্যার? আয় আয়, তাড়াতাড়ি আমার সামনে আয়। এই তোরে তো লেট হলো কেন? স্যার, আমাদের ঠাকুমা আজ সকালা ছেড়ে চলে গেছেন। তোদের ঠাকুমা তোদের ছেড়ে চলে গেলেন? খুবই দুঃখের কথা, ওনার আত্মার শান্তি কামনা করি। আর তুই স্কুলে এলি কেন বাবা? আজ তো ছুটি করে নিতে পারতিস। আমার ঠাকুমা কি স্বর্গে চলে গেছেন নাকি যে ওনার আত্মার শান্তি কামনা করছেন? তাহলে কোথায় গেছেন? আমার ঠাকুমা 1 মাস আগে আমাদের বাড়িতে এসেছিলেন। আজ সকালে তিনি আবার তার গ্রামের বাড়ি চলে গেলেন। যা, যে চুপচাপ বস। আমি ভেবেছিলাম তোর ঠাকুমা হয়তো স্বর্গে চলে গেছেন। এই সামনে তোদের পরীক্ষা, তোরা কি পড়াশোনা করছিস না, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? স্যার, আমরা পড়ে পড়ে একদম ফাটিয়ে ফেলেছি। ফাটিয়ে ফেলেছিস না অন্য কিছু করেছিস? এখন যদি কাউকে প্রশ্ন করি ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম কি, তাই বলতে পারবি না। স্যার, এইটা আবার কোনো প্রশ্ন হইলো? ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম কি, এটা আবার প্রশ্ন হলো? কখনো পরীক্ষায় আসবে এমন প্রশ্ন? যেই ধরনের গুলো প্রশ্ন আসবে সেই ধরনের কোশ্চেন ধরুন, দেখবেন আমরা পারি নাই। তুই তখন থেকে বড় বড় কথা বলছিস। তুই দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। স্যার, আমি দাঁড়িয়েই আছি, আপনি বলুন। এই তুই বলতো, ডাস দাগামা কবে ভারতে এসেছিলেন আর কোথায় এসেছিলেন? এই পেঁচি, ডাস্কো দাগামা উনি আবার কে রে? ওনার নাম কি? কোনোদিন শুনি নাই তো। আরে, ডাস্কো দাগামা যখন স্যার জিজ্ঞাসা করেছেন নিশ্চয়ই থাকবে, না হলে স্যার কখনো যা ইচ্ছা কোশ্চেন করে না। এই তোরা কি ফুসুর ফুসুর করছিস? এ তাড়াতাড়ি উত্তর বল। স্যার, আমি জানি না ডাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন, আর উনি যখন এসেছিলেন তখন হয়তো আমি ছিলাম না, তাই আমি বলতে পারবো না স্যার উনি কে আর কবে এসেছেন। ছে ছে ছে, তুই ডাস্কো দাগামাকে সম্পর্কে কিছুই জানি না? বলিস তো খুব বড় বড় কথা, এবার দাঁড়িয়ে থাক ওখানে। এই লেবো, তুই বল ডাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন? দেখুন স্যার, আমি তো মিথ্যা কথা কখনো বলি না। 20 দিন ধরে আমি মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তাই বলতে পারবো না স্যার ডাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন। আর যদি এসেই থাকেন তখন আমি স্কুলে আসিনি, তাই বলতে পারবো না স্যার ডাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন। সব এক একটা গুণধর ছাত্র আমার। এই পেঁচি, তুই দাঁড়াতো, তুই পড়াটা বল। স্যার, আমার একটু একটু পড়া হয়েছে। একটু একটু কেন, পুরোটা পড়া হয় না কেন? স্যার, কালকে আমার যখন পড়তে বসেছি তার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল। তারপর কি আর কারেন্ট আসেনি? হ্যাঁ এসেছিল, তারপর আমি দ্বিতীয়বার যখন পড়তে বসেছিলাম আবারও কারেন্ট চলে গিয়েছিল। তারপর কি আর কারেন্ট আসেনি? হ্যাঁ স্যার এসেছিল, তারপর যখন আবার কারেন্ট এসেছিল তখন পড়তে বসেছিলাম আবারও কারেন্ট চলে গিয়েছিল স্যার। আমি ওই জন্য ভয়ে স্যার পড়তে বসি নাই স্যার, কারণ পড়তে বসলেই কারেন্ট পালিয়ে যাচ্ছে স্যার। তারপর কেন বসিস নি পড়তে? যখনই পড়তে বসি তখনই কারেন্ট চলে যায়। আমি ভাবছি যে আমি পড়তে বসলেই কারেন্ট মনে হয় ওই জন্যই চলে যায়, তাই আমি আর ভয়ে পড়তে বসিনি। কারণ পাশে বসে মা টিভি দেখছিলেন, তারপর যদি কারেন্ট চলে যায় তাহলে মা আর টিভিতে সিরিয়াল দেখতে পারছে না, তাই আমি ভয়ে পড়তে বসিনি স্যার। কি সাংঘাতিক রে বাবা, তোর কোনো অজুহাত আমি আর শুনবো না। তুই বল, সূর্য আমাদের বেশি উপকার করে না চাঁদ আমাদের বেশি উপকার করে? স্যার, চাঁদ আমাদের বেশি উপকার করে। আমাকে আর রাগাস না, আমি বলে দিলাম। স্যার, আমাকে কোনো কি আর রাজকে প্রশ্ন করবেন না আপনি? তোকে আমি পরে প্রশ্ন ধরবো, কারণ প্রথমেই তোকে প্রশ্ন ধরে আমার মাথাটা গরম করতে চাই না আমি। তুই চুপচাপ বস ওখানে। স্যার, আমার পাটা না কেমন যেন ঝিনঝিন করছে, আমি একটু বসবো? বেশ, তোকে তাহলে আর একটা প্রশ্ন করব, তুই যদি বলতে পারিস তাহলে তোকে বসতে দেব। মহাভারতের চ্যাপ্টারটা মনে আছে তো? হ্যাঁ স্যার, পুরো মনে আছে, মানে পরিষ্কারভাবে মনে আছে স্যার। বেশ, তুই বল তাহলে অর্জুনের সম্পর্কে কি জানিস তুই?
অর্জুন স্যার, অর্জুন মানে অর্জুন, অর্জুন একজন ভালো মানুষ ছিল। অর্জুনের পুরো নাম আল্লু অর্জুন। ওনার পুষ্পা সিনেমার খুব জোরদার চলছে স্যার। ওনার একটা ফেমাস ডায়লগ আমাদের প্রচুর প্রভাবিত করেছে, মানে স্যার প্রসারিত করেছে, পুষ্পারাজ ঝুঁকেগা নেই সালা। কি সাংঘাতিক রে বাবা! বললাম অর্জুন সম্পর্কে বলতে, আরো বললো আল্লু অর্জুন সম্পর্কে। এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। না স্যার, না স্যার, আমার ভুল হয়েছে স্যার। আমার পা ঝিনঝিন করুক আর হাত ঝিনঝিন করুক, আমি এখানেই দাঁড়িয়ে থাকি স্যার। স্যার, আমার মাথাটা কেমন ঝনঝন করছে। তোর মাথা ঝনঝন করুক আর পা ঝনঝনি করুক, তুই চুপচাপ বস। এই ফেলু, তুই এবার বল যে ফুটবল প্রবন্ধ একটা রচনা বল তাড়াতাড়ি আমাকে। কিন্তু স্যার, আমাকে যে আপনি বলেছিলেন আগের দিনে যে ডেঙ্গু সচেতনতা নিয়ে একটা প্রবন্ধ রচনা পড়ে আসতে, আমি যা বলেছি আমার উপরে কোনো কথা হবে না। তুই তাড়াতাড়ি ফুটবল ম্যাচ সম্বন্ধে একটা প্রবন্ধ রচনা বল। স্যার, আপনি যখন বলছেন তাহলে স্যার শোনাচ্ছি স্যার। আর স্যার একটা কথা বলবো স্যার, পুরো ম্যাচটাই শোনাবো নাকি হাফ টাইম পর্যন্ত শোনাবো? তুই খুব পাকা হয়ে গেছিস না, যতটাই পারবি ততটাই শোনা। স্যার, আমি আর আমার বন্ধু একদিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। দুটো দলই তৈরি ছিল আর দুটো দলের সব খেলোয়াড়রাই খেলার জন্য তৈরি ছিল। রেফারি মহাশয়ের তৈরি ছিল। ম্যাচের আগে সব খেলোয়াড়রা মাঠে লোকালোকি করছিল আর সেই রেফারি সিটি দিল আর তখনই ম্যাচ শুরু হয়ে গেল। তারপরেই কিছুটা খেলা হওয়ার পরে কেউ কেউ কাউকে গোল দিতে পারলো না। তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি খুবই জোর জোর হতে লাগলো আর ম্যাচ বন্ধ হয়ে গেল। এই বৃষ্টি চাষবাসের জন্য খুবই ভালো, ফসল ফলানোর জন্য খুবই ভালো। বৃষ্টি হলে চাষি ভাইদের খুবই ভালো হয় এবং ছোট ছোট বাচ্চাদের বৃষ্টির জলে ভিজতে তাদের খুবই ভালো লাগে। বৃষ্টির জল বাড়ির আশেপাশে জমা হলে সেই জমা জল থেকে মশা মাছি সবই উৎপন্ন হয় আর সেই মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়। আর বাড়ির আশেপাশে জমা জল থেকে ছেঁকে দিতে হবে আর কোনো জমা জল রাখতে চলবে না, তবে ডেঙ্গু না ছড়াবে। এবং মানুষকে এই জমা সম্পর্কে এই ডেঙ্গু সম্পর্কে সচেতনতা করতে হবে, তবে বাড়ির আশেপাশে সমস্ত জলাজল ফেলে দেয়। এইভাবে তারপর ফুটবল ম্যাচটা শেষ হয়ে গেল। কি সাংঘাতিক রে বাবা! ফুটবল ম্যাচটাকে পুরো ডেঙ্গু দিয়ে চালিয়ে দিল, এই যে বিশাল পারে। তুই আর একটা প্রশ্নের উত্তর বল যে আমরা আরশোলাকে কি করে মারবো, আর যদি না বলতে পারিস কান ধরে দাঁড়িয়ে থাকবি ওখানে। তাই শুরু কর তাড়াতাড়ি, আরশোলাকে কি করে মারবি তুই? স্যার, এটা আবার কোনো প্রশ্ন হইল? আরশোলা কি করে মারবো? পা দিয়ে পায়ে করে চিপে বসে দেব, তারপরে আরশোলা মরে যাবে। প্রশ্নটা 15 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের না। 15 নম্বরের প্রশ্ন মানে তুই জানিস প্রায় 150টি শব্দে উত্তর দিতে হবে। বল 150টি শব্দে উত্তর দে, আরশোলা কিভাবে মারবো? বেশ স্যার, 150 শব্দে উত্তর শোনাচ্ছি স্যার। স্যার, চিনির সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রুটির সাথে মেখে রান্নাঘরে রেখে দেব, তারপর আরশোলা ওইটাকে খেতে যাবে স্যার। আর ওই আরশোলাটা যখনই রুটিটাকে খেতে যাবে, তারপর রুটি খাবার পর আরশোলার জল তেষ্টা পাবে, তখন জল খাবার জন্য আরশোলা জলের ট্যাঙ্কির কাছে যাবে। আর ঠিক তখনই আরশোলাটির পিছনে ঠেলা দিয়ে ওকে ট্যাঙ্কির জলের মধ্যে ফেলে দেব, তারপর আরশোলাটি জলে ভিজে যাবে। আর তখন ও ভিজে যেয়ে দেহটা শুকানোর জন্য আগুনের পাশে যাবে। আর সেই আগুনের পাশে যেই দাঁড়াবে, আমি তখনই আগুনের মধ্যে একটা লাথ মেরে ওকে ফেলে দেব। তারপর সে আইসিইউতে ভর্তি হবে। তারপর হাসপাতালে গিয়ে ওর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে দেব, আর তখনই আরশোলাটি দম বন্ধ হয়ে মারা যাবে স্যার। স্যার, কেমন লাগলো আমার রচনাটা স্যার? ঠিক বলেছি তো? কি সাংঘাতিক রে বাবা! তুই বেঞ্চের উপর দাঁড়া, যতক্ষণ না স্কুল ছুটি হয় তোর বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি, বুঝলি? কেউ কিন্তু বসবি না, তাহলে কিন্তু একদম পেঁদিয়ে লাল করে দেব। কি হে বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটির পাশে জয়েন হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।